পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজিরের ধন সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, গাড়ি বাড়ি এবং তার যে কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান, এগুলোর যে ফিরিস্তি প্রকাশিত হয়েছে। আর আন্দাজ করা হচ্ছে যে দেশে কিংবা দেশের বাইরে এই ফিরিস্তির বাইরে তার এত বেশি সহায় সম্পত্তি রয়েছে যা নিয়ে মানুষ রীতিমতো আরব্য রজনীর মহাকাব্য রচনা শুরু করে দিয়েছে। ডক্টর বেনজির দেখতে সুদর্শন এবং কথাবার্তায় একেবারে চৌকস। 2008 সন থেকে একেবারে তার চাকরির শেষ দিন পর্যন্ত তিনি যে পোস্টিংগুলো আওয়ামী লীগের জমানায় পেয়েছেন, এর চাইতে প্রাইস পোস্টিং বা এর চাইতে গুরুত্বপূর্ণ পদ পদবি বাংলাদেশে হয় না। এবং এক জন্মে এত বড় সৌভাগ্য নিয়ে বাংলাদেশে কোনো পুলিশ অথবা কোনো সামরিক বা বেসামরিক কর্মকর্তা জন্ম নেয়নি। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। তিনি পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি অ্যাডমিন হিসেবে এই সরকার আমলে কর্মজীবন শুরু করেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ, পুলিশ হেডকোয়ার্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ডিআইজি অ্যাডমিন। এরপর যখন তিনি এডিশনাল আইজি হয়ে গেলেন, তখন পুলিশের কমিশনার হয়ে গেলেন। পুলিশের কমিশনার থেকে তিনি আবার চলে গেলেন র্যাবের ডিজি হিসেবে। আর তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, পুরো র্যাব ফোর্সেস মনে হলো যেন বাংলাদেশে একটা রীতিমতো উজ্জ্বল জ্যোতিষ্ক আকারে, গ্যালাক্সি আকারে এই র্যাব ফোর্সেস আবির্ভূত হয়েছে। র্যাবের সে কি জৌলুস! যেখানে বেনজির আছেন সেখানে কি না আছে! গ্ল্যামার আছে, সৌন্দর্য আছে, মিডিয়া রয়েছে, আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি আবার আইজি হিসেবে চলে এলেন। তো তিনি যখন ক্ষমতায় ছিলেন একেবারে বাপের বেটা, রায় বাহাদুর খান বাহাদুরের মতোই ছিলেন। তার সামনে কেউ কথা বলতে পারতো না, পেছনে তো প্রশ্নই আসে না। তিনি টেলিভিশন টক শোতে যেতেন। এমনকি একটি টেলিভিশন টক শোতে বাংলাদেশের একেবারে সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন স্বীকৃত সাহসী মানুষ নিউ এজ সম্পাদক জনাব নুরুল কবির সাহেব। তো যে কোনো একটা বিষয় তিনি ডক্টর বেনজিরের সমালোচনা হয়তো একটু শুরু করেছিলেন, অমনি ডক্টর বেনজির সেই নুরুল কবির সাহেবকে উদ্দেশ্য করে সামান্য কিছু বাক্যবান তিনি ছুড়লেন, আর অমনি নুরুল কবির সাহেবের মতো সাহসী মানুষ তার মুখ ফ্যাকাশ হয়ে গেল। তো সেই যদি হয় নুরুল কবির সাহেবের অবস্থা, তাহলে যারা ভীরু, যারা কাওয়ার্ড, যারা দুর্নীতিবাজ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের পাণ্ডামি করে রুটি রুজি করে থাকেন, তারা ডক্টর বেনজিরকে কি পরিমাণ ভয় পেতেন! আজরাইলের চেয়ে বেশি ভয় পেতেন। তো সেই ডক্টর বেনজির, তাকে নিয়ে আমার অনেক আশা ছিল। আমার ধারণা ছিল যে তিনি যে সার্ভিস দিয়েছেন শেখ হাসিনাকে, তার বিনিময়ে তার চাকরি বর্ধিত করা হবে, চাকরির মেয়াদ এক্সটেনশন করা হবে। এরপর তিনি যেভাবে সরকারকে সেবা দেওয়ার জন্য যেভাবে ব্ল্যাকলিস্টেড হয়েছেন আমেরিকা কর্তৃক, সেক্ষেত্রে তাকে মন্ত্রীও করা হতে পারে, এবং মন্ত্রী না করলেও মন্ত্রীর সমপদ মর্যাদার একটি পদ সৃষ্টি করে পুলিশ হেডকোয়ার্টার এবং মন্ত্রণালয়ের মাঝামাঝি একটা জায়গাতে তাকে বসতে দেওয়া হবে, এরকম একটা জিনিস আমি আশা করেছিলাম। কিন্তু বাস্তবতা হলো যে আমি যে আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয় না। আমার নিজের জীবনে হয় না, অন্যের জীবনে হয় না। ফলে এটা ডক্টর বেনজিরের জীবনে ঘটেনি। বরং আমি এগুলো নিয়ে যদি ভিডিও না করতাম এবং আমি যদি সেই আশাবাদ ব্যক্ত না করতাম, তাহলে হয়তো তার মানে কপালে কিছু একটা জুটলেও জুটতে পারত। তো যাই হোক, ডক্টর বেনজির লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছেন রিটায়ার্ড করার পর, এবং এটি তার জন্য কাল হয়েছে। তিনি যদি সাবেক আইজি শহীদুল হক, যার সঙ্গে তার খুব দাকুমড়ার সম্পর্ক ছিল,
তো শহীদুল হক সমাজে চলাফেরা করছেন, আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, অভিমান করেননি। তিনি আমাদের মতো লোকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আমরা কোনো কথাবার্তা বললে তিনি ধন্যবাদ দেন, বা কখনো কখনো তার মতের অমিল হলে তিনি সেটি আবার বলেন। আমরা টকশো করেছি একসাথে, হাসি খুশি। তো আইজির পদে থেকে তার বিরুদ্ধেও অনেক অভিযোগ থাকলেও থাকতে পারে, আমি জানি না। তিনি খুবই আমার বন্ধু মানুষ, কিন্তু তার এই সামাজিক কর্মকাণ্ডের কারণে দেখা গেল তাকে নিয়ে কেউ কোনো আলোচনা করেনি। অন্যদিকে আরেকজন আইজি আছেন নূর মোহাম্মদ সাহেব। তিনি তো সংসদ সদস্য হয়ে গেলেন। নিপাট ভদ্রলোক হিসেবে, সজ্জন ব্যক্তি হিসেবে তার একটা ভাবমূর্তি রয়েছে, এবং তিনি কি করেছেন না করেছেন সেটা বড় বিষয় নয়, কিন্তু তার সম্পর্কে সমস্ত মানুষই ইতিবাচক ধারণা পোষণ করেন। এরপরে হাসান মাহমুদ খন্দকার র্যাবের ডিজি ছিলেন, আইজি ছিলেন। তিনি এখন রাষ্ট্রদূত হিসেবে, সরকারের স্নেহভাজন হিসেবে তিনি নিয়োজিত আছেন দেশের বাইরে। কেউ একটু শব্দ করছে না। জাভেদ পাটোয়ারি, তার সঙ্গেও ডক্টর বেনজিরের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তিনিও এখন রাষ্ট্রদূত হিসেবে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তো জাভেদ পাটোয়ারি সাহেব, নূর মোহাম্মদ সাহেব, কিংবা শহীদুল হক সাহেব, অথবা অন্য যারা আইজি ছিলেন বিভিন্ন সময়টিতে, তারা আওয়ামী লীগের জন্য যতটা ঝুঁকি নিয়েছেন তার চেয়ে ডক্টর বেনজির অনেক বেশি ঝুঁকি নিয়েছেন। আর ডক্টর বেনজিরের যে অর্থবিত্ত সহায় সম্পত্তি, যেহেতু তিনি ঝুঁকি বেশি নিয়েছেন, ফলে তাকে নিয়ে সমালোচনা বেশি হয়েছে। তার রেটও বেশি ছিল, তার কাছে মানুষ বেশি এসেছে, তাকে বেশি দিয়েছে। এটা স্বাভাবিক। এগুলো নিয়ে বাংলাদেশে আপনি সমালোচনা করতে পারবেন না। আপনি তো এখানে পরিমণির সঙ্গে, পরিমণির যে গ্ল্যামার, সেই গ্ল্যামারের সঙ্গে অন্য তার চেয়ে ভালো অভিনয় জানে কিন্তু গ্ল্যামার নেই, সেই নায়িকার তুলনা করতে পারেন না। কিংবা পরিমণির গ্ল্যামারের কারণে দেখা গেল যে পরিমণি কটা বিয়ে করলো বা কার সঙ্গে কি করলো না করলো, এগুলো মানুষ ভুলে যায়। ভুলে যাওয়ার পরেও তার এই গ্ল্যামারের কারণে তাকে দেখতে চায়, তার কথা শুনতে চায়, তাকে কাছে পেতে চায়। তো ডক্টর বেনজির এরকম গ্ল্যামারাস, প্রচণ্ড গ্ল্যামারাস। তো যখন তিনি গ্ল্যামারাস হন, তখন তাকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে বেশি। তারপরে মানুষ তার খোঁজখবর রাখবে বেশি। তাকে কেউ যদি দিতে চায় কোনো কিছু, তাহলে তাকে তার গ্ল্যামারের সাথে তুলনা করে তাকে বেশি কিছু দেবে। আর যদি তার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে চায়, তবুও মানুষ বেশি নেবে। এর কারণে সবাই মনে করবে যে অমুক আইজি, তার হয়তো 10 টাকা আছে, ফকিন্নি, চলে হরে করে এইভাবে, ওর কাছে আর কি নেব। কিন্তু দেখা যাচ্ছে একজন গ্ল্যামারাস আইজি লাইক ডক্টর বেনজির, তাকে যদি কেউ মনে করে যে না, এই লোকের কাছে 1000 কোটি টাকা আছে, তখন রাষ্ট্রের যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, যারা এই ধরনের রিটায়ার্ড কর্মকর্তাদেরকে জিম্মি করে অনেক সময় ঘুষ আদায় করেন, বড় অঙ্কের ঘুষ আদায় করেন, তারা ডক্টর বেনজিরকে রাজহংস মনে করে কি পরিমাণ তার প্রতি দাবি দেওয়া করবেন সেটি পরের ব্যাপার। কিন্তু এখন যে বিষয়টি হলো সেটি হলো, কেন মানুষ আইজি হতে চায়। বাংলাদেশে এখন যে কোনো পুলিশের কর্মকর্তার জন্য আইজি হওয়াটা কেবলই মাত্র কি পদ পদবীর জন্য, সম্মানের জন্য, বা তিনি যে পুলিশ প্রধান হলেন একটা ইতিহাস সৃষ্টির জন্য, নাকি এই যে ডক্টর বেনজির সম্পর্কে যে তথ্য এবং উপাত্ত বের হলো, এটি যদি সত্য হয়, যে অভিযোগগুলো উঠেছে এগুলো যদি সত্য হয়, তাহলে মানুষকে সেইগুলোর জন্য আইজি হওয়ার জন্য পেছনে ঘুরঘুর করছে কিনা। আইজিপি পদটি অনেক পুরনো। পুলিশ যে সংগঠন, এই সংগঠনটিও কিন্তু অনেক পুরনো। আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি 1953 সনে, 1953-তে। খুবই নামকরা ব্যক্তিত্ব ছিলেন। সর্বভারতীয় যে সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, মিলিটারি সার্ভিসে যে কয়জন মেধাবী লোক ছিলেন, তার মধ্যে তিনি প্রধানতম ছিলেন, অন্যতম ছিলেন। আবুল হাসনাত তার নাম, ডাকনাম ইসমাইল মিয়া, এবং যৌন বিজ্ঞানের উপরে ব্রিটিশ ভারতে, পাকিস্তান জমানাতে যে বিখ্যাত বইগুলো, তিনি খুব নামকরা সাহিত্যিক ছিলেন। এবং আবুল খায়ের মুসলিউদ্দিন কিংবা আবুল হাসনাত, ওনাদের যে সাহিত্য গুণ, পুলিশ বাহিনী এখনও কিন্তু যাদেরকে নিয়ে গর্ব করে তাদের 2-1 জনের মধ্যে এই আবুল হাসনাত সাহেব অন্যতম। যেহেতু তিনি আমার রক্তের ধারক, আমি তার রক্তের ধারক, বাহক, তো কাজেই একজন সৎ পুলিশ অফিসার কেমন হতে পারে,
একজন শিক্ষিত সজ্জন পুলিশ অফিসার কেমন হতে পারে, একজন আইজি সত্যিকার অর্থে কেমন হতে পারে, তার ছেলে মেয়ে কী ধরনের মানুষ হবে। যেমন আবুল হাসনাত সাহেবের কথাই চিন্তা করেন। তার কন্যারা, দুজন কন্যা, দুজন কন্যার একজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন কন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের মানে রেকর্ড ব্রেক করা যে কয়জন মেধাবী জুরিস্ট ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। আর তার যে ছেলে, এক ছেলে ছিলেন সচিব, আর এক ছেলে ছিলেন পুলিশের এডিশনাল আইজি মুজিবুর রহমান ফারুক। এখনও দেখবেন যে সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে তার নামে রাস্তা আছে, মুজিবুর রহমান সড়ক। খুব নামকরা অফিসার ছিলেন এডিশনাল আইজি, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফারুক। আর এক ছেলে ছিলেন মেজর জেনারেল এবং মিলিটারির ইঞ্জিনিয়ারিং কোরের তিনি প্রথম মহাপরিচালক, ফার্স্ট ডিজি ফজলুর রহমান মামুন। এবং তিনি রাষ্ট্রদূত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং জিয়াউর রহমান সাহেবের কোর্সমেট ছিলেন। তার একই সঙ্গে কিন্তু মানে পাকিস্তান মিলিটারি একাডেমিতে কোর্স করেছেন, সেম ব্যাচমেট ছিলেন। তো দেখেন, একজন আইজি যদি সৎ হন, তার ছেলে মেয়েরা কোন পর্যায়ে যায়, তার পরিবার কোন পর্যায়ে যায়, তার পরবর্তী বংশধররা কিভাবে যায় এবং তাদের মধ্য থেকে কিভাবে পরবর্তী প্রজন্ম সৃষ্টি হয়। আর একজন আইজি যদি দুর্নীতিবাজ হন, তাহলে তার ছেলে মেয়েদের অবস্থা গিয়ে দেখেন যে কয় বোতল ফেন্সিডিল খাচ্ছে, কয় বস্তা গাঁজা খাচ্ছে, কয়জন বয়ফ্রেন্ড তাদের আছে, কয়জন গার্লফ্রেন্ড তাদের আছে, কোন হোটেলে গিয়ে রাত কাটায়, কয়বার পিতার সামনে অস্ত্র ধরে, পিতা কয়বার তার সামনে অস্ত্র ধরে। এই জিনিসগুলো দুর্নীতিবাজদের পরিবারে অহরহ আপনি দেখতে পাবেন। ফলে আমরা যে টাকার জন্য বা বিত্তের জন্য যেভাবে ঘোরাফেরা করি, এটি জীবনের শেষ প্রান্তে এসে এই হিসাব কেউ মিলাতে পারে না। আর যখন তারা মিলাতে পারে না, তখন আর ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না। জীবনে সৎ থাকার যে মুনাফা, যে লাভ, এটি যদি কোনো মানুষ বুঝত, তাহলে সে কখনই অসত্যের পথে পা বাড়াতো না। সাহসী হওয়ার পুরস্কার সম্পর্কে যদি মানুষ জানতো, কখনো কেউ কাপুরুষ হতো না। তো সেই দিক থেকে এখন এই যে পুলিশের আইজিপি পদ, এই আইজিপি পদ নিয়ে যে গৌরব, সেই আদিকালের যে গৌরব, সেই গৌরব এখন আর নেই। আমি এআর খন্দকার সাহেবকে চিনতাম, কিছু অভ্যাস ছিল, হালকা পাতলা একটু ঘুষটুস খেতেন বলে শোনা যায়, কিন্তু প্রচণ্ড মেধাবী ছিলেন এআর খন্দকার। তারপর আরও অনেকে, বিএনপি জামানাতে কায়ুম সাহেব ছিলেন, খোদাবক সাহেব ছিলেন, চৌধুরী খোদাবক সাহেব ছিলেন। আপনি চিন্তা করেন, অসম্ভব সৎ মানুষ, তারা জেল খেটেছেন রাজনৈতিক কারণে, কিন্তু কায়ুম সাহেব বা খোদাবক সম্পর্কে একেবারে ইবলিশ শয়তানকে এনেও বলা যাবে না যে তারা কারো কাছ থেকে একটা পয়সা ঘুষ খেয়েছেন। ডক্টর এনাম নামক একজন আইজি সাহেব ছিলেন, এনামুল হক। এবং ডক্টর এনামুল হক রাজশাহীর খুব নামকরা ব্যক্তি, পরিবারের সন্তান। তার বড় ভাই অথবা ছোট ভাই ব্যারিস্টার আমিনুল হক মন্ত্রী ছিলেন। এটা খোঁজ নিয়ে দেখেন তো, তিনি জাতিসংঘের অ্যাডভাইজার রূপে কাজ করেছেন রিটায়ার্ড করার পরে। কোথায় তিনি থাকেন, কি অবস্থা আছেন, কয়টা বাড়ি গাড়ি তার আছে। এই মানুষগুলো শিক্ষাকে ভিত্তি করে, সততাকে ভিত্তি করে তারা কর্মজীবন চালিয়েছেন এবং আইজি হয়েছেন। আমি যে কয়জনের নাম বললাম, বিএনপিকে এই হাওয়া ভবন বলেন, কাওয়া ভবন বলেন, এত খাম্বা বলেন, কিন্তু সেই খাম্বা পার্টির আইজি যারা ছিলেন তাদের সম্পর্কেও কিন্তু কোনো দুর্নাম এবং বদনাম নেই। বরং তারা বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি কায়ুম এখন বলতেছি, এসে বলেন আমি কয় টাকা ঘুষ খেয়েছি কার কাছ থেকে বলেন, বা আমি খোদা বক্স বলছি, কয়জন বলতে পারেন আমার বিরুদ্ধে। এখানে খোদা বক্স, আমি নামটা ভুল হয়ে যাচ্ছে কিনা এক মিনিট আমি একটু দেখে নিচ্ছি, কেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি খুব কষ্ট পাবেন। আইজিপি, আমি একটু দেখে নেই নামটা। জিপি, আচ্ছা। তো এই যে খোদা বক্সি, তিনি, তার নামটা দেখে নিলাম। তো এই মানুষগুলো এখনো রত্ন পাথর হিসেবে সমাজে আছেন। তো সেখানে ডক্টর বেনজির, আল্লাহ মাফ করুন,
তার এই অভিযোগগুলো তার বিরুদ্ধে যে উঠেছে যদি কিঞ্চিত সত্য হয়, তাহলে অনাগত দিনে যে সকল মেধাবী মানুষ পুলিশের আইজি হতে চাইবেন তাদেরকে কিন্তু এই বদনামের দায় নিতে হবে। দ্বিতীয়ত, পুলিশের যে চাকরি, এখন আগে একটা সময় কিছুদিন আগে বলা হতো যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, এবং এটি এখন এই পুলিশি রাজত্বে পুলিশের যে কোনো গুরুত্বপূর্ণ পদ, সেটা ওসি হোক, এসপি হোক, কিংবা সেই ডিবি প্রধান, ঢাকা মহানগরের ডিবির প্রধান হারুন হোক, কিংবা ঢাকার ডিআইজি নুরুল হোক, যারাই হন না কেন, কিংবা স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি মনির হোক, যারাই হোক না কেন, তাদেরকে নিয়ে এই সমাজে নিদারুণ একটা তোড়জোড় রয়েছে। তাদেরকে অনেকে ভয় পায়, তাদেরকে এড়িয়ে চলে, তাদেরকে নিয়ে মানুষ, তাদের মধ্যে আগ্রহ আছে, সব মিলিয়ে। তো এখন এই যে পুলিশকে কেন্দ্র করে যে একটা বিধি ব্যবস্থা শুরু হয়েছে বাংলাদেশে, এটি যেভাবে চলছে তাতে করে পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর কারণ হলো, রাষ্ট্রে যেগুলো ক্যাডার সার্ভিস রয়েছে, সেটা মৎস্য সার্ভিস হোক, রেলওয়ে সার্ভিস হোক, পররাষ্ট্র হোক, কাস্টমস হোক, ভ্যাট হোক, অর্থাৎ যে সকল ক্যাডার সার্ভিস রয়েছে ইনক্লুডিং শিক্ষা ক্যাডার সহ, সবগুলিরই বেতন ভাতা সমান, সবারই সমান মর্যাদা। তো মানুষ যখন একজন কলেজের শিক্ষককে বাদ দিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বাদ দিয়ে, কিংবা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তাকে বাদ দিয়ে যখন পুলিশের একজন এএসপিকে বেশি সম্মান করবে, পুলিশের একজন এসপিকে বেশি সম্মান করবে, তখন ধরে নিতে হবে যে অন্য যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে আসলে অপমান করা হচ্ছে এবং তাদের গালে চপেটাঘাত দেওয়া হচ্ছে। এবং এই জিনিসগুলো হচ্ছে যারা এই রাজনীতিবিদ, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ধড়িবাজ রাজনীতিবিদ পুলিশকে লাঠি হিসেবে ব্যবহার করে, পুলিশের মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, তাদের কারণেই কিন্তু আজকে পুলিশের এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। জানি না কবে এই অবস্থা থেকে পুলিশ বের হতে পারবে, তবে আমি আশা করি, দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদেরকে একটি সম্মানজনক পুলিশ বাহিনী, মর্যাদাবান পুলিশ বাহিনী, দায়িত্ববান পুলিশ বাহিনী দান করেন।